দিনভর যানজট আর ব্যস্ততায় ক্লান্ত রাজধানী ঢাকা। রাত নামলেই যেন বদলে যাচ্ছে সেই চেনা পরিবেশ। খোলা আকাশের নিচে মধ্যপ্রাচ্যের আবহে এরকম সেহরি ও ইফতারের আয়োজন একেবারেই নতুন। যদিও সেহরি ইফতারের আমরা বিভিন্ন ধরনের আয়োজন দেখছি, কিন্তু একেবারেই মধ্যপ্রাচ্যের যে আয়োজন আমরা বলি, সৌদির সে আবহ, আমরা ডান পাশে এবং বাম পাশে মক্কা মদিনার অনেকগুলো কিন্তু চিরায়ত আবহ দেখব, যেখানে ঘুরতে ঘুরতে আপনার মনে হতে পারে যে আপনি হয়তো মধ্যপ্রাচ্যের কোনো এক স্বর্গে চলে এসেছেন এবং দেখছেন সেখানকার সেই বালির মাঝের বিভিন্ন ধরনের স্থাপনা এবং সেই প্রাগৈতিহাসিক ঐতিহ্যগুলো। দর্শক, এই ইভেন্টটির পুরো আয়োজনে কিন্তু অনেক ধরনের বৈচিত্র্য আছে এবং ভিন্ন ভিন্ন ইসলামিক আবহের চেষ্টা করা হয়েছে। যে স্টলটিতে আমরা আছি এটি হচ্ছে ইসলামিক ক্যালিগ্রাফি। ইসলামিক ক্যালিগ্রাফিটা স্পেশালি যারা ঘর সাজাতে খুব পছন্দ করেন, একটু ভিন্নভাবে উপস্থাপন করতে পছন্দ করেন, তারা কিন্তু ইসলামিক ক্যালিগ্রাফি এখানে এসে দেখতে পারেন। এখানে এমনকি আপনি যদি অর্ডার করেন তাহলে কাস্টমাইজড কালার কম্বিনেশন করেও কিন্তু খুব চমৎকার দারুণ কিছু ক্যালিগ্রাফিরও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, যারা বেসিক্যালি ইসলামিক আবহে ঘর সাজাতে পছন্দ করেন। আসলে ক্যালিগ্রাফি আমার ছোটোবেলা থেকেই যখন দেখতাম তখন আমার খুবই ভালো লাগতো। তো সেখান থেকে আমার অনেক ইচ্ছা ছিল যে আমি ইসলামিক অঙ্গনে আরবি নিয়ে কিছু কাজ করতে চাই। তো বড় হওয়ার পরে যখন দেখলাম সবাই এটা নিয়ে কাজ করছে, তখন আমার আগ্রহটা আরও বেশি বাড়ছে। এরকম ইভেন্ট ঢাকার বাইরে বাংলাদেশে বিভিন্ন জায়গায় হলে আরও ভালো হবে। ইসলামিক জিনিসটা আরও প্রাধান্য পাবে বাংলাদেশে, আর ইসলামিক কালচার নিয়ে মানুষ জানবে বেশি বেশি। দর্শক, গ্লোবাল রমাদান ফেস্টে আপনাদের এখানে আসলে সবচেয়ে রোমাঞ্চকর যে জায়গাটা আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে সিরাত মিউজিয়াম। চলুন দর্শক, এক নজরে দেখে নেই যে সিরাত মিউজিয়ামের মধ্যে কি আছে। সিরাত মিউজিয়ামের এখানে কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের আদলে ঘর করা হয়েছে এবং এখানের যে আবহ তৈরি করা হয়েছে পুরোটাই ছন পাতা দিয়ে তৈরি এবং সেখানে মাটির কূপ থেকে নিয়ে শুরু করে পানি কিভাবে উঠাতেন, কীরকম অবস্থানগুলো ছিল সেটারই আছে। আমরা যদি একটু হাদিসের বর্ণনা থেকে দেখতে যাই যে মদিনা হিজরত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী নির্মাণ করেন এবং মসজিদের পাশেই তার দুই স্ত্রীর জন্য নির্মাণ করেন দুটি কক্ষ, যার একটি সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এবং অন্যটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। এবং নির্মাণকালে এই কক্ষ দুটি ছিল মসজিদের পূর্ব দিকে, তখন কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। কিবলা পরিবর্তন হওয়ার পর কক্ষ দুটি পশ্চিম দিকের দেয়ালের ওপাশে এবং নামাজের স্থান থেকে বাম পাশে চলে যায়। অন্য কক্ষগুলো পরবর্তী সময় অনুযায়ী নির্মাণ করা হয় এবং মোট 9টি ঘর নির্মাণ করা হয়েছিল, যেই অবকাঠামোগুলোতে কাঁচা ইট ও খেজুরের ডাল ব্যবহার করা হয়। 4টি ঘরের সামনে পাথরের দেয়াল এবং সেই পাথরের দেয়াল দিয়ে কিন্তু বেড়াগুলো দেওয়া ছিল। অন্যগুলোর সামনে ছিল শক্ত মাটির ইটের দেয়াল, যেন কেউ সহজে ঢুকতে না পারে, এবং প্রতিটি ঘরে আলাদা করে দরজা জানালা ছিল। চলুন দর্শক, আমরা পরের ঘরটিতে দেখে নেই পরের ঘরটিতে কি আছে। এখন আমরা যে ঘরটি দেখাচ্ছি এটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘরটিতে আমরা যেমনটি হাদিস থেকে জানতে পারি যে চামড়ার তৈরি বিছানা ছিল এবং ভেতরে ছিল খেজুর গাছের ছাল এবং তার ব্যবহৃত বালিশও ছিল চামড়ার তৈরি। ওমর ইবনুল খাত্তাবের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘরের আসবাবপত্রের আসলে বিবরণ পাওয়া যায়, যেখানে যে হাদিসটিতে আসলে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চাটাইয়ের ওপরে শুয়ে থাকতেন এবং চাটাইয়ের উপরে কিছুই ছিল না, তার মাথার নিচে ছিল খেজুরের ছাল ভর্তি চামড়ার বালিশ। এবং সেই ওমর ইবনুল খাত্তাব বলছেন যে আমি তার শরীরে চাটাইয়ের দাগ দেখে কেঁদে ফেললাম। তিনি বলেন যে কাঁদছো কেন? আমি বললাম যে হে রাসূল, কায়সার ও ভোগবিলাসের মতো এই পৃথিবীতে আপনি কতটাই সহজ সরল জীবনযাপন করছেন। এবং এখানেও কিন্তু আমরা দেখছি যে সেই সরলতাটাকেই এবং যতটুকু সম্ভব সে আবহটুকু ফুটিয়ে তোলা হয়েছে। এবং খেজুর পাতার চাটাইয়ের ওপরে তিনি নামাজ আদায় করতেন, তেমন কিন্তু আমরা একটি খেজুর পাতার চাটাইও এখানে দেখতে পাচ্ছি। এরপরের আমরা যে ঘরটি দেখছি এটি হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিবি ফাতেমার ঘর এবং এখানেও কিন্তু সেই মাটিতেই একটি বিছানা বিছানো, আর তারই সাথে অন্যান্য মাটির পাত্র রাখা হয়েছে, জব ভাঙার মেশিন রাখা হয়েছে
এবং হাদিস থেকে যতটুকু জানা যায় যে কন্যা বিদায়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি খাটিয়া, বিছানা, একটি আটা পিষার চাক্কি এবং পানি তোলার একটি মশক উপঢৌকন হিসেবে দিয়েছিলেন। এবং শেষ সময় পর্যন্ত এটি মা ফাতেমার মৃত্যু পর্যন্ত তার সাথে ছিল এবং বিবাহের আগ পর্যন্ত হযরত আলীর কোনো ঘরবাড়ি ছিল না, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসারেই থাকতেন। আমরা তেমনই একটি আবহ কিন্তু এখানে দেখছি। এই পুরো জায়গাটিতে কিন্তু খুব সুন্দরভাবে মাটি, সেই সাথে ছন পাতা, খেজুর গাছের পাতা, এটি দিয়ে কিন্তু এই আবহটি তৈরি করে ফেলা হয়েছে। আমরা একটু ভেতরে দেখতে চাই এই মিম্বারের যে অংশটুকু, এখানে একেবারে সেই সময়ের আসলে মদিনাতে মসজিদে নববীর যে আবহ, সেই আবহটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই যে মিনারে কিভাবে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা পড়তেন, খুতবার সময় যে তিনি দাঁড়িয়ে এভাবে লাঠিতে ভর দিতেন, সেই জিনিসটির আবহ কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মোটামুটিভাবে আপনারা যারা আসলে ইসলাম ধর্মকে বিশ্বাস করেন, ইসলামকে আমরা ভালোবাসি, আমরা যারা যুগ যুগান্তর ধরে হাদিস কোরআনে যেমনটি পড়ে এসেছি, ঠিক তেমনই একটি আবহ যথেষ্ট চেষ্টা করা হয়েছে এখানে ফুটিয়ে তোলার জন্য। এখানে আসলে আপনি খুব সহজেই হাদিস কোরআনের বর্ণনাতে আমরা মক্কা মদিনার যে ঘরগুলো দেখেছি, সেই ঘরের জায়গাগুলোতে আসলে পৌঁছে যাব। ভিউয়ার্স, আমরা আপনাদেরকে শুরু থেকেই বলছি যে আমরা মধ্যপ্রাচ্যে এসেছি। এত চমৎকার একটা আবহ তৈরি করেছে, এটি হচ্ছে হারমাইন স্টোর। হারমাইন স্টোরের স্পেশাল এই অ্যারেঞ্জমেন্টটি, যেটা একেবারে মাটিতে বসে খুব সুন্দরভাবে আপনারা গাওয়া কফি খেতে পাচ্ছেন, সেই সাথে খেজুর আছে এবং খেজুরগুলো কিন্তু খুবই স্পেশাল খেজুর আপনারা এখানে পাচ্ছেন। এবং হারমাইন স্টোর বাংলাদেশে অনেকগুলো মিডল ইস্টের প্রোডাক্ট তারা নিয়ে এসেছে, যেখানে আপনি একেবারে অথেন্টিক ইম্পোর্টেড সৌদি থেকে সরাসরি ইম্পোর্টেড প্রোডাক্টগুলো পাচ্ছেন। আমাদের দেশীয় ভাই বোনরা সৌদি আরবে উমরা করতে গিয়েছেন, ঠিক ওখানে ওনারা যে জিনিসগুলো দেখতে পেরেছিলেন, এখানে এই জিনিসগুলো ওনারা পেয়েছেন। আসার পর ওনারা যে জিনিসগুলো মিস করছিলেন, ঠিক সেই জিনিসগুলো যখন এখানে দেখতে পেয়েছেন, ওনারা অনেক বেশি উৎফুল্ল হয়েছেন এবং প্রাণবন্তভাবে ওনারা কেনাকাটা করছেন। দর্শক, আমরা আপনাদেরকে দেখিয়েছি সিরাত মিউজিয়াম, যেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত কিছু ঘর, সেই সময়ের আবহ আপনাদেরকে দেখিয়েছিলাম। একই সাথে এখানে মদিনার আবহের একটি বেদুইন তাঁবু, যেটি কিন্তু আমরা দেখলাম, সেই বেদুইন তাঁবুর সাথেই এখানে আরও বড় বড় ধরনের প্রস্তরখণ্ড রাখা হয়েছে। তারই সাথে খেজুর গাছ আছে এবং মরুভূমির একমাত্র বাহন যেটি উট, সেটিও কিন্তু খুব সুন্দর করে দৃশ্যায়ন করে রাখা হয়েছে। একটা অ্যারাবিক ভাইবস তো, মানে ফার্স্ট টাইম এত সুন্দর একটা আমাদের দেশে, দারুণ। হ্যাঁ, একদম খুবই সুন্দর, খুবই। এখানে এসে আসলে মনে হচ্ছে মিডল ইস্টের একটা ভাইব যেটা পাচ্ছি, যেটা ফ্যামিলি ফ্রেন্ডকে নিয়ে একটু বসে আড্ডা দেওয়ার জন্য বা একটু ডিফারেন্ট যদি কেউ চায় যে কোথাও ঘুরতে যাবে, তাহলে এই রমজানে এটা একদম বেস্ট একটা চয়েস হতে পারে। এখানে আসলে আমি চাই যে সবাই আসুক, আমি তো আসছি, পুরো ঢাকা শহর এখানে আসুক। এখানে আসলে সবার মনই আসলে অনেক ভালো হয়ে যাবে। পরিবারকে নিয়ে এসেছি সময় কাটাতে, খুবই ভালো লাগছে এখানে এসে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। ইউজুয়ালি আমরা দেখি যে এইসব ফেস্ট সৌদি আরবিয়া, তারপর হইতেছে ইউএইতে করা হয়, বাট বাংলাদেশে মানে কালচারটা শুরু হইতেছে, সো ইটস ভেরি নাইস, আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা মিডল ইস্টে আসবেন আর সেক্ষেত্রে গোল্ড কেনাকাটা করবেন না, এটা তো হতেই পারে না। সেরকম একটি আয়োজনও কিন্তু এই ইভেন্টটিতে থাকছে, যেখানে দ্য হাউস অফ বেঙ্গলের আমরা দেখছি এক্সক্লুসিভ কিছু গোল্ড কালেকশনস, এটিও কিন্তু আপনারা এই ইভেন্টে এসে পেয়ে যেতে পারেন। খোলা আকাশের নিচে সবুজ ঘাসের ওপর যখন আপনি হেঁটে বেড়াবেন এবং আপনার চারপাশ যখন আপনি দেখবেন, তখন কিন্তু আপনার কাছে সেই চিরাচরিত যে আবহ, যেমনটি আমরা আপনাদেরকে বলছিলাম যে মধ্যপ্রাচ্যের সৌদির আবহই কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। একেবারেই মনে হবে যে মরুভূমির মাঝখান দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, আপনাকে সেই ধরনের একটা ফিল দিবে যেটি
দেখার জন্য আপনারা আসলে এই আয়োজনে আসবেন। দর্শক, এই আয়োজনের এই কর্নারটিতে আপনার আসলে মনে হবে যে মধ্যপ্রাচ্যের কোনো একটি ব্যস্ত বাজারে দাঁড়িয়ে আছেন, যেখানে রাতে সেহরি এবং ইফতারের খুব প্রাণবন্ত একটা দারুণ মনোমুগ্ধকর খোলা আকাশের নিচে এমন আয়োজন রয়েছে। ব্যস্ত নগর জীবনে এমন ভিন্নধর্মী আয়োজন নগরবাসীকে দিচ্ছে একটি স্বস্তির ছোঁয়া। আর তাই রাত যত বাড়তে থাকে ততই রাজধানী যেন মেতে ওঠে এমন নিত্য নতুন রমজানের ভিন্নধর্মী আয়োজন।